দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ভৌতবিজ্ঞানের চলতরিত অধ্যায়ের দ্বিতীয় পার্টে প্রবাহ মাত্রা কি, ওহমের সূত্র এবং সেইখান থেকে রোধ জিনিসটা কি, রোধের সংজ্ঞা, এই তিনটে টপিকের ওপর আজকে আমি তোমাদের ক্লাস নেব। এখন প্রথমেই প্রবাহ মাত্রা বিষয়টা আগে জানতে হবে। দেখো, প্রবাহ মাত্রা বা কারেন্ট হলো যদি একটা পরিবাহীর মধ্যে দিয়ে, ধরো একটা তামার তার বলো বা রূপোর তার, এরকম কোনো পরিবাহীর মধ্যে দিয়ে আধানের প্রবাহ হয়, তাহলেই আমরা বলি যে পরিবাহীর মধ্যে একটা প্রবাহ মাত্রা সৃষ্টি হয়েছে। এখন আধানের প্রবাহ কিভাবে হতে পারে, দেখো একটা পরিবাহীর গঠনে আবার একটু ঢুকতে হবে। ধরো আমি যদি এটা একটা রূপোর তার হিসেবে নিচ্ছি, এরকম একটা সিলিন্ড্রিক্যাল একটা রূপোর তার বা যে কোনো একটা পরিবাহী তার, আমি যদি তার দুই প্রান্তে একটা তড়িৎ চালক বল অর্থাৎ ব্যাটারিকে কানেক্টেড করি, তাহলে কি ঘটবে? ধরো এটা প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাসের সাথে যে অংশটা আছে আর মাইনাসের সাথে যে অংশটা আছে তাদের মধ্যে কি ঘটনা ঘটবে সেটা বুঝতে গেলে আগে আমাদের বুঝতে হবে এই পদার্থের মধ্যে কি কি আহিত কণা রয়েছে। কি কি আছে? প্রোটন এবং ইলেকট্রন। নিউট্রন আছে কিন্তু নিউট্রন এর কোনো চার্জ নেই। প্রোটনও ধনাত্মক আধানযুক্ত কণা আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণা। এখন প্রোটনগুলি থাকে কেন্দ্রকে বা নিউক্লিয়াসে, ফলে প্রোটনগুলি কিন্তু সহজে নিউক্লিয়াস থেকে বেরোতে পারে না। কিন্তু বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলি, যারা সহজেই মুক্ত ইলেকট্রনের ন্যায় আচরণ করে, তারা কি করবে? যেহেতু ইলেকট্রন নেগেটিভ তড়িৎগ্রস্ত, অর্থাৎ এর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, আমি এই যে ডটেড গুলো দেখাচ্ছি, এগুলো ধরে নাও এগুলো প্রচুর, যেহেতু এটা পরিবাহী, প্রচুর এর মধ্যে মুক্ত ইলেকট্রন আছে। তাহলে মুক্ত ইলেকট্রনগুলো কি করবে? যেদিকে ধনাত্মক প্রান্ত আছে সেই দিকটা দ্বারা ইলেকট্রনগুলো আকর্ষিত হবে। আমরা জানি ধনাত্মক ঋণাত্মককে আকর্ষণ করে। ইলেকট্রন যেহেতু ঋণাত্মক, এই ইলেকট্রনগুলিকে এই প্লাস প্রান্ত, এই যে প্লাস প্রান্ত, সে তার নিজের দিকে আকর্ষণ করবে। আকর্ষণটা কোন দিকে হবে? এইদিকে। অর্থাৎ ইলেকট্রনগুলি সবাই এই দিকে ফ্লো করার চেষ্টা করবে, প্রত্যেকটি ইলেকট্রন এদিকে ফ্লো করার চেষ্টা করবে। আর ইলেকট্রন যেহেতু আধানযুক্ত কণা, ঋণাত্মক আধানযুক্ত কণা, তাহলে ইলেকট্রনের ফ্লো হওয়া মানেই তড়িৎ প্রবাহিত হওয়া। অর্থাৎ আমরা যে কনসেপ্টটা নিয়েছিলাম যে প্রবাহ মাত্রা কি, প্রবাহ মাত্রা হচ্ছে আধানের প্রবাহ হলে প্রবাহ মাত্রা সৃষ্টি হয়। সংজ্ঞাটা আমি পরে আসছি। আগে কিভাবে প্রবাহ মাত্রা হয় সেটা একটু বোঝালাম, যে যখন একটা পরিবাহীকে কোনো তড়িৎচালক বলের সঙ্গে যুক্ত করা হয়, তখন কি হয়? পরিবাহীর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে তারা একসঙ্গে সবাই ধনাত্মক প্রান্তের দিকে আসতে চায়। সেই দিকটাকেই মানে সেই যে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে, তার মানে আধান প্রবাহিত হচ্ছে, তাকে আমরা বলছি প্রবাহ মাত্রা। এখন ইলেকট্রন এদিকে প্রবাহিত হচ্ছে, ফার্স্ট আরেকটা কনসেপ্ট এখানে ক্লিয়ার করে দিই। ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে, তড়িৎ কিন্তু সেদিকে প্রবাহিত হয় না। তড়িৎ প্রবাহের দিকটা কি ধরা হয়? তড়িৎ প্রবাহের দিক হচ্ছে এটা ধরে নেওয়া হয় তড়িৎ প্রবাহ সেদিকেই হয় যেদিকে ধনাত্মক আধান প্রবাহিত হয়। যেদিকে ধনাত্মক পজিটিভ আধান প্রবাহিত হয়। এবার দেখো, এখানে তো পজিটিভ আধান, মানে পরিবাহীর ক্ষেত্রে পজিটিভ আধান তো প্রবাহিত হচ্ছেই না, হচ্ছে তো ঋণাত্মক আধান প্রবাহিত হচ্ছে, মানে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দিকটা কি হবে? এই ক্ষেত্রে যেহেতু ধনাত্মক আধান যেদিকে প্রবাহিত হয় সেই দিকটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, তাহলে ঋণাত্মক আধান, এগুলো প্রত্যেকটা ইলেকট্রন, প্রত্যেকটা ঋণাত্মক আধান যেদিকে প্রবাহিত হবে তার বিপরীত দিকটা হবে তড়িৎ প্রবাহের দিক। তাহলে অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি, অর্থাৎ ইলেকট্রন যেহেতু নেগেটিভ, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার উল্টো দিকে তড়িৎ প্রবাহিত হয়। ক্লিয়ার? এই কনসেপ্টটা থেকে এটা আসে। নিয়ম হচ্ছে ধনাত্মক আধান যেদিকে প্রবাহিত হয় সেইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার দিক। তাহলে
যারা পরিবাহী তাদের ক্ষেত্রে তো ধনাত্মক আধান প্রবাহিত হয় না, সেক্ষেত্রে ইলেকট্রন অর্থাৎ ঋণাত্মক আধান প্রবাহিত হয়। তাহলে পরিবাহীর ক্ষেত্রে আমরা প্রবাহ মাত্রার দিকটা কিভাবে নেব না, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে তার উল্টো দিকে তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ এইটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের দিক, আর এই দিকটা হবে, এইটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। তড়িৎ প্রবাহের দিক অর্থাৎ একটা পরিবাহীর সঙ্গে যদি আমি একটা ব্যাটারিকে যুক্ত করি, তাহলে তড়িৎটা কোন দিকে প্রবাহিত হচ্ছে, ধনাত্মক দিক থেকে ঋণাত্মক দিকে। ইলেকট্রন কিন্তু ঋণাত্মক দিক থেকে ধনাত্মক দিকে, আর তড়িৎ প্রবাহিত হয় ধনাত্মক দিক থেকে ঋণাত্মক দিকে। এখন প্রবাহ মাত্রা, এইবারে আমি চলে আসবো প্রবাহ মাত্রা কি। দেখো, এই যে আমি ব্যাটারি যুক্ত করলাম, তার ফলে এইখানে যে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে, তার মানে আধান প্রবাহিত হচ্ছে। সেই যে আধান প্রবাহের হার, সময়ের সঙ্গে সঙ্গে আধান প্রবাহের হারকেই আমরা বলছি প্রবাহ মাত্রা। অর্থাৎ সময়ের সঙ্গে আধান প্রবাহের হার কে প্রবাহ মাত্রা বলে। একটু ক্লিয়ার করে দিই। ধরো যত দ্রুততার সঙ্গে আধান প্রবাহিত হবে, অর্থাৎ এই যে ইলেকট্রনগুলি অল্প সময়ে যদি বেশি পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয়, তার মানে অল্প সময়ে বেশি পরিমাণ আধান প্রবাহিত হয়, তখন আমরা বলবো বেশি প্রবাহ মাত্রা তৈরি হচ্ছে। আবার যদি দেখি মানে সময় বেশি লাগছে কিন্তু আধান কম প্রবাহিত হচ্ছে, তখন আমরা বলবো যে অল্প প্রবাহ মাত্রা তৈরি হচ্ছে। অর্থাৎ যত বেশি সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হবে তত বেশি আধান প্রবাহিত হবে, তখন প্রবাহ মাত্রা বেশি হবে। আর ইলেকট্রন যত অল্প সংখ্যক প্রবাহিত হবে মানে সময়ের সঙ্গে সঙ্গে, তত প্রবাহ মাত্রা কম তৈরি হবে। এটাকে ম্যাথমেটিক্যালি দেখাতে চাইলে কি করব, আমরা যদি ধরে নিই যে টি সেকেন্ড সময়ে আধান প্রবাহ হয় কিউ পরিমাণ, এই কিউ পরিমাণটা আমরা কুলম বা স্ট্যাট কুলম যে কোনো ভাবেই মাপতে পারি। আমরা আগের দিনকে আধানের এককটা পড়েছিলাম, এইখানে সেই আধানের পরিমাণটা কিউ ধরা হয়েছে, যে টি সময়ে কি পরিমাণ আধান প্রবাহিত হয়েছে। তাহলে যেহেতু আধান প্রবাহের হার মানে কি, একক সময়, তাহলে একক সময় কথাটা বলতে হবে। তাহলে একক সময় মানে হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ডে আধান প্রবাহিত হয়, একক মানে তো 1 ধরে নেবো সময়টাকে, তাহলে 1 সেকেন্ডে আধান প্রবাহিত হয় কিউ বাই টি। এই 1 সেকেন্ডে যত আধান প্রবাহিত হয় সংজ্ঞা অনুযায়ী তাকে আমরা প্রবাহ মাত্রা বলি, অর্থাৎ এই কিউ বাই টি এটাকেই বলা হচ্ছে প্রবাহ মাত্রা। আমরা তাহলে প্রবাহ মাত্রা, যাকে আবার ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করা হচ্ছে, তাহলে আমরা এক্সপ্রেশনটা কি পাচ্ছি, প্রবাহ মাত্রা ক্যাপিটাল আই ইকুয়াল টু মোট আধান প্রবাহিত হচ্ছে যত, তাকে মোট সময় দিয়ে ভাগ করে দিতে হবে। এইটাই হচ্ছে প্রবাহ মাত্রা। ঠিক আছে, এইখান থেকে আমাকে আবার প্রবাহ মাত্রার এককটা কি সেটা একটু জেনে নিতে হবে। দেখো, প্রবাহ মাত্রার একক প্রবাহ মাত্রার একক আমরা এসআই পদ্ধতিতে জানি অ্যাম্পিয়ার। বিজ্ঞানী অ্যাম্পিয়ারের নাম অনুসারে এর নাম হচ্ছে, এটাকে ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করা হয়, এটাকে অ্যাম্পিয়ার বলা হচ্ছে। এসআই পদ্ধতিতে প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। এখন তুমি 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা বলতে কি বলছো, যদি এই সংজ্ঞাটা আসে 1 অ্যাম্পিয়ার কাকে বলবো, 1 অ্যাম্পিয়ার এর ডেফিনেশন কি দেবে, সেক্ষেত্রে তোমাকে প্রবাহ মাত্রার যে এক্সপ্রেশনটা ছিল I ইকুয়ালস টু কিউ বাই টি, তার সাহায্য নিতে হবে। তা আমরা এসআই একক যেহেতু করছি, তাহলে আই এর এসআই একক 1 অ্যাম্পিয়ার বললাম, তাহলে সেই অনুযায়ী এক্সপ্রেশনে কিউ যেখানে আছে সেখানে কিউ এর জায়গায় আধানটা হয়ে যাবে 1 কুলম। আমরা এসআইতে তো কিউকে 1 কুলম হিসেবে ধরি, আর সময়টা হয়ে যাচ্ছে 1 সেকেন্ড। তার মানে কি দাঁড়াচ্ছে, 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 1 কুলম পার 1 সেকেন্ড। এটাকে কথায় লিখলে কি হবে, যে 1 সেকেন্ডে যদি 1 কুলম আধান প্রবাহিত হয় তাহলে সেই প্রবাহ মাত্রাকে 1 অ্যাম্পিয়ার বলা হয়। হ্যাঁ, 1 সেকেন্ডে 1 কুলম
আধান প্রবাহিত হলে তাকে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা বলে। এই হলো অ্যাম্পিয়ারের ডেফিনেশন বা সংজ্ঞা। তো এসআই এককটা বললাম, 1 অ্যাম্পিয়ার কাকে বলে সেটাও বললাম। এরপর আমরা চলে যাব ওহমের সূত্রে। নেক্সট আমরা এরপরে ওহমের সূত্রটা একটু দেখে নেব। খুব ইম্পর্টেন্ট একটা ল এই চ্যাপ্টারের, ওহমের সূত্র। কি বলা হয় এখানে দেখো, বলা হচ্ছে উষ্ণতা, আমি কথাই বলছি লিখছি না, এটা একটু শুনে নাও। উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা সৃষ্টি হবে সেইটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। দেখো আমি এইটা বোঝানোর জন্য একটা পরিবাহী নিলাম, ধরো এবি একটা পরিবাহী। এখন এবিতে কি পরিমাণ প্রবাহ মাত্রা সৃষ্টি হবে, আমি যদি ধরে নিই প্রবাহ মাত্রাটা আই হচ্ছে, হ্যাঁ, সে আয়ের পরিমাণটা কি হবে সেইটা কিন্তু নির্ভর করবে এ আর বি এর মধ্যে বিভব পার্থক্যের উপর। আমি যদি ধরে নিই এ বিন্দুর বিভব হচ্ছে ভি এ সাফিক্স এ, আমরা জানি বিভিন্ন, আমি এটা এক্স্যাক্টলি এইভাবেই করেছিলাম যে বিভব এ বিন্দুর ভি এ ধরেছিলাম, বি বিন্দুর ভিবি ধরেছিলাম, তাহলে বিভব পার্থক্য কত হলো? বিভব পার্থক্য হচ্ছে, আমরা যদি ধরে নিই, পাশে বলে দিচ্ছি ভিএ ইজ গ্রেটার দেন ভিবি, আমরা জানি বিভব পার্থক্য বের করতে গেলে কি করতে হয়, যে বিভব দুটো আমি নিয়েছি, যে দুটো বিন্দুর বিভব নিয়েছি তাদের বিয়োগ ফলটাই হচ্ছে বিভব পার্থক্য। সেটাকে তাহলে কি দাঁড়াচ্ছে, ভিএ মাইনাস ভিবি। আমি ভিএটাকে বড় ধরে নিয়েছি, এইটাকে আমরা ইকুয়াল টু ভি ধরি। এক্স্যাক্টলি আমরা বিভব পার্থক্য এভাবে শিখিয়েছি। তাহলে এইটা হচ্ছে বিভব পার্থক্য। স্বাভাবিকভাবে এ আর বি এর মধ্যে প্রবাহ মাত্রা এর মানটা এই বিভব পার্থক্যের উপর নির্ভর করবে। একটু বুঝিয়ে দিই, ধরো এ আর বি এর মধ্যে তুমি 1.5 ভোল্টের ব্যাটারি যুক্ত করলে, তার ফলে যে কারেন্ট তৈরি হবে, হ্যাঁ, বিভব পার্থক্যটা 1.5 ভোল্টের কাছাকাছি, একটু কম হয়। তড়িৎচালক বল বললাম তো, ওটা বিভব পার্থক্য তড়িৎচালক বলের থেকে একটু কম হয়। তাহলে আমি যদি ধরে নিই এ আর বি এর মধ্যে একটা 1.5 ভোল্টের ব্যাটারি যুক্ত করলাম, তাহলে যে কারেন্ট তৈরি হবে, আমি যদি এবার 3 ভোল্টের ব্যাটারি যুক্ত করি, নিশ্চয়ই কারেন্ট বেশি তৈরি হবে, কারণ সেক্ষেত্রে বিভব পার্থক্য বেশি হচ্ছে। এটা আমাদের সাধারণ বুদ্ধি বলে দেয়। সে কথাটাই ওহমের সূত্রে বলা হয়েছে। শুধু দুটো কথা এখানে এক্সট্রা করে বলতে হবে, কি, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত, মানে তারা নির্দিষ্ট থাকতে হবে, উষ্ণতার মানটা পাল্টালে চলবে না। আর অন্যান্য ভৌত অবস্থা মানে যেমন পরিবাহীর উপাদান, অর্থাৎ যে পরিবাহীটা নিয়েছি সেটা তামা, রূপো, এই যে ব্যাপারগুলো ছিল, যে সেটা উপাদানটা, অর্থাৎ তামা থাকলে তামাই যেন থাকে, এইরকম অন্যান্য যে ভৌত অবস্থার কথা বলা হয়েছে সেগুলো অপরিবর্তিত থাকতে হবে। তাহলে আরেকবার বলে দিই, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সমানুপাতিক। অর্থাৎ আমি যদি গাণিতিকভাবে জিনিসটাকে দেখাই, তাহলে কি দাঁড়াচ্ছে, ভি ইজ প্রপোর্শনাল টু আই, বা ভিএ মাইনাস ভিবি, প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সমানুপাতিক। ভিএ মাইনাস ভিবি ইজ প্রপোর্শনাল টু আই, এটা হচ্ছে প্রপোর্শনাল চিহ্ন, সমানুপাতিক চিহ্ন। এইবার দেখো বইয়ের ছবিটা একটু, এইখানে একটা নতুন একটা সিম্বল দেওয়া হয়েছে, সেটা আমি ফার্স্টে দিইনি এই কারণে, সেটা তোমাদের বোঝানোর জন্য। সিম্বলটা ছিল এরকম, একটু এরকম একটা সিম্বল ইউজ করা হয়েছে। এর কি এটা, এইখান থেকে একটা, এই যে সমানুপাতিক, এইখান থেকে বলবো এটা কি, এই যে সমানুপাতিক চিহ্নটা এলো, সমানুপাতিক চিহ্ন যদি আমি তুলতে চাই তাহলে, আচ্ছা আরেকটা লাইন লিখে নিই, ভি মাইনাস ভিবিটাকে ভি দিয়ে লিখতে পারি, ভি ইজ প্রপোর্শনাল টু আই। আমি সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক আসে আর ইন্টু আই, যেখানে আর হলো ধ্রুবক, যাকে পরিবাহীর রোধ বলে। রোধ মানে হচ্ছে ইংরেজিতে এটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। এই রোধটা কি, রোধ হচ্ছে, দেখো আমরা যখন একটা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ঘটানোর চেষ্টা করি ব্যাটারি ব্যবহার করে, তখন কি হয়, ইলেকট্রনগুলো ফ্লো করতে থাকে। তো স্বাভাবিকভাবেই ইলেকট্রন ফ্লো করতে গেলে, অর্থাৎ ইলেকট্রনগুলো প্রবাহিত হতে থাকে, সেই প্রবাহের বিরুদ্ধে একটা না একটা বাধা সৃষ্টি হবে। কিভাবে বাধা সৃষ্টি হয়, ধরো বহু সংখ্যক ইলেকট্রন একসঙ্গে প্রবাহিত হতে শুরু করলো, তখন তারা নিজেদের মধ্যে ধাক্কা খেতে পারে। আবার
পদার্থের ভেতরে যে অ্যাটমগুলি রয়েছে, যে নিউক্লিয়াসগুলো রয়েছে, সেখানে ধাক্কা খেতে পারে। এই যে ধাক্কাটা খাচ্ছে, ধাক্কা খাওয়ার ফলে কি হচ্ছে, যে আহিত কণা ইলেকট্রনগুলির প্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে। এই যে বাধাপ্রাপ্ত হওয়া, এইটাকে বলা হচ্ছে পরিবাহী রোধ। অর্থাৎ রোধ কি, আমি যদি ফিজিক্যাল ডেফিনেশন বলি, আমি যদি ভৌত সংজ্ঞাটা দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, রোধ হচ্ছে এমন একটা ভৌত রাশি যা প্রবাহের বিরুদ্ধে বাধাকে প্রকাশ করে। অর্থাৎ রোধ হচ্ছে প্রবাহের বিরুদ্ধে বাধা। তাহলে আমরা খুব সংক্ষেপে বলে দিতে পারি, রোধ কাকে বলবো, যে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে যে বাধা, তাকেই আমরা বলছি রোধ। এইখান থেকে সেই রাশিটা এলো, আর হচ্ছে পরিবাহী রোধ। আমরা তাহলে ফাইনালি ভি ইকুয়ালস টু আই আর, এইটাকে আমরা বলছি ওহমের সূত্র। আর এই আরটা হচ্ছে পরিবাহীর রোধ। একটা ফিজিক্যাল ডেফিনেশন দিলাম, এখানে ম্যাথমেটিক্যাল সংজ্ঞাটাও তুমি দিয়ে নিতে পারো। কি করে রোধের সংজ্ঞা পাবে, অতএব পরের লাইনে যদি আর বের করতে চাই, তাহলে আইটা ভি এর নিচে চলে আসবে ঐকিক নিয়মে, সমাধান করার নিয়মে, যে ভি ইকুয়ালস টু আই আর হলে আর ইকুয়াল টু ভি বাই আই। অর্থাৎ আর ইকুয়াল টু হচ্ছে বিভব প্রভেদ বাই প্রবাহ মাত্রা। এইটাই হচ্ছে রোধের সংজ্ঞা। অর্থাৎ আমি যদি এবার রোধের সংজ্ঞাটা বের করতে চাই, কি বলবো, যে কোনো পরিবাহীর বিভব প্রভেদকে প্রবাহ মাত্রা দিয়ে ভাগ করলে যে রাশিটি পাওয়া যায়, সেটাকেই বলা হচ্ছে রোধের সংজ্ঞা। এটা হচ্ছে ওহমের সূত্রানুসারে। দেখো, ওহমের সূত্রানুসারে রোধের সংজ্ঞা, ওহমের সূত্রানুসারে রোধের সংজ্ঞা। রোধের সংজ্ঞা যদি পরীক্ষায় ওহমের সূত্রানুসারে বলে দেয়, তাহলে এইটাই লিখতে হবে। এইটা লিখলে, ফার্স্টে যেটা বলেছিলাম সেটা লিখলে কিন্তু কেটে দেওয়া হবে, কারণ ওহমের সূত্রানুসারে এইটাই আমরা পাচ্ছি। কি, কোনো পরিবাহীর বিভব প্রভেদকে প্রবাহ মাত্রা দিয়ে ভাগ করলে যে রাশিটি পাওয়া যাচ্ছে, সেটাই হচ্ছে পরিবাহীর রোধ। আর নর্মাল সংজ্ঞাটা হচ্ছে, রোধ হচ্ছে প্রবাহের বিরুদ্ধে যে বাধা। এবং কেন রোধ সৃষ্টি হয় বা রোধ কেন থাকে, সেটা আমি ফার্স্টেই কিন্তু বলে নিলাম। কি, যখন ইলেকট্রনগুলি ফ্লো করে, তখন তারা নিজেদের মধ্যে ধাক্কা খেতে পারে, অথবা অ্যাটম বা নিউক্লিয়াস যেগুলো পরিবাহীর মধ্যে আছে, তাদের মধ্যে ধাক্কা খেতে পারে। এইটাই হচ্ছে পরিবাহী রোধ। এইবার আমরা এখান থেকে রোধের একক এবং সেই এককের সংজ্ঞাটাও বের করে নিতে পারি। দেখো, পরিবাহীর রোধের একক, আরেকবার লিখে এই এক্সপ্রেশনটা থেকে আমরা সংজ্ঞাটা নেব। রোধের একক হচ্ছে, রোধের এসআই একক, আমরা সেটাকে বলা হয় ওহম। বিজ্ঞানী ওহমের নাম অনুসারে ওহম। এবং এটা সিম্বলটা হয় এরকম, এটা টুপির মতো, এরকম একটা সিম্বল দিয়ে দেখানো হয়। এইটা হচ্ছে ওহম চিহ্ন। হ্যাঁ, এবার একটা সিম্বল টুপির মতো চিহ্ন দিয়ে দেখানো হয়। তাহলে তুমি এক ওহমের সংজ্ঞাটা কি করে পাবে, এই যে এক্সপ্রেশন, সেইখান থেকে তুমি যেমন ভাবে আগেও দেখিয়েছিলাম এইভাবে। আরেক জায়গায় বসে যাচ্ছে এসআই এককে 1 ওহম, 1 ওহম ইকুয়ালস টু, ডিভাইডেড চিহ্ন, ওপরে ভি আছে, ভি এর জায়গায় কি বসবে, ভি মানে বিভব প্রভেদ, বিভব প্রভেদের এসআই একক কি 1 ভোল্ট, আর নিচে প্রবাহ মাত্রার এসআই একক বসবে 1 অ্যাম্পিয়ার। একটু আগে দেখিয়েছি প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। দেখো, এখান থেকে ওহমের সংজ্ঞা তুমি পেয়ে যাচ্ছ। কাকে না, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট হলে যদি তার মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে আমরা বলি সেই পরিবাহীর রোধকে আমরা 1 ওহম বলি। আবার বলছি, দেখো এখান থেকে, দেখো এইখান থেকে শুরু করবে। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট হলে যদি তার মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে তার রোধকে আমরা 1 ওহম বলবো। এইটা হচ্ছে 1 ওহম রোধের সংজ্ঞা। আরেকটু জিনিস আমি দেখিয়ে দেবো। এই যে ভি ইকুয়ালস টু আই আর, এই যে ইকুয়েশনটা এলো, এইখান থেকে আমাদের একটা লেখচিত্র অঙ্কন করতে হবে। কি লেখচিত্র, ভি ভার্সেস আই। তোমরা যেমন এক্স ভার্সেস ওয়াই লেখচিত্র অঙ্কন করো, সেরকম ভি ভার্সেস আই লেখচিত্র অঙ্কন করতে হবে। হ্যাঁ, এইটাকে আমরা বলি বৈশিষ্ট্য লেখ। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, ভি আই লেখচিত্র। এইটা যারা, মানে দেখো একটা কথা বলে দিই, পরিবাহীরা সবাই ওহমের সূত্র মেনে চলে, কিন্তু সমস্ত পদার্থই যাদের মধ্যে তড়িৎ পরিবাহিত হয়, তারা কিন্তু ওহমের সূত্র নাও মেনে চলতে পারে। একটা উদাহরণ দিয়ে শুধু বুঝিয়ে দিই। ধরো তোমরা সৌরকোষের নাম শুনেছো, সোলার সেল, তারা কিন্তু ওহমের সূত্র মেনে চলে না। তাদের ক্ষেত্রে কিন্তু ভি ইকুয়ালস টু আই আর এই সমীকরণটা প্রযোজ্য হবে না। তাহলে ভিআই লেখচিত্র আমরা যদি ওহমের সূত্র অনুসারে
দেখাই তাহলে কি দাঁড়াবে, আমরা এক্স অক্ষের দিকে ভি প্লট করি আর ওয়াই অক্ষের দিকে আই প্লট করি। এখন তুমি এই গ্রাফ থেকে দেখো, তুমি যদি ভি এর মানটা 0 করো তাহলে আই কত হবে, আইও 0, কোনো ডাউট নেই। ভি যদি 0 হয় তাহলে আই কত, 0/r, মানে আইটাও 0, মানে কোনো তড়িৎ বিভব প্রভেদ না দিলে কোনো প্রবাহ মাত্রা সৃষ্টি হবে না, অর্থাৎ গ্রাফটা শুরু হচ্ছে মূল বিন্দু থেকে। এইবার তুমি ভিটা যত বাড়াচ্ছ দেখো আইটাও তত বাড়বে, এবং সেটা দেখা যাবে এমন একটা গ্রাফ প্রেজেন্ট, তুমি ভি বাড়াচ্ছ আইটাও বাড়বে, এরকম একটা পয়েন্ট পাবে, আবার ভি বাড়াচ্ছ আই বাড়বে, এরকম একটা পয়েন্ট পাবে, দেখা যাবে সেটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। হ্যাঁ, তাহলে ওহমের সূত্র অনুসারে ভিআই লেখচিত্রটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। এই প্রসঙ্গে বলে দিই, এইটা একমাত্র যারা ওহমের সূত্র মেনে চলে, যেমন পরিবাহীর ক্ষেত্রে হবে। হ্যাঁ, একমাত্র যারা ওহমের সূত্র মেনে চলে তাদের ক্ষেত্রে কিন্তু ভিআই লেখচিত্রটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, সবার ক্ষেত্রে এটা নাও হতে পারে। সে কারণেই যারা ভিআই মানে ভি ইকুয়ালস টু আইআর সমীকরণ মেনে চলে, অর্থাৎ যাদের ভিআই লেখচিত্রটা মূল বিন্দুগামী সরলরেখা হয়, তাদেরকে আমরা বলি ওহমীয় পরিবাহী বা ওহমিক সাবস্টেন্স, এদেরকে আমরা বলি ওহমীয় পরিবাহী, ওহমীয় পরিবাহী। তা আমি এই প্রসঙ্গে এটাও বলে দিই, কিছু কিছু পদার্থ আছে যারা ওহমের সূত্র মেনে চলে না, তাদেরকে আমরা বলি অওহমীয় পরিবাহী। যেমন পিএন ডায়োড হয়, সৌরকোষ হয়, একটু আগে বললাম যারা ওহমের সূত্র। আমি যদি পিএন ডায়োডের ক্ষেত্রে ভিআই লেখচিত্র আঁকি, হ্যাঁ, মানে পিএন ডায়োডের ক্ষেত্রে একই সঙ্গে এটাও তাহলে বলে দিই, এটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। পিএন ডায়োডের ক্ষেত্রে, পিএন ডায়োড ভিআই লেখচিত্র সেটা কিরকম হয়, এরকম, এটা এদিকে ভি এদিকে আই, হ্যাঁ, এরকম হয় পিএন ডায়োডের ক্ষেত্রে। দেখো কোনো মূল বিন্দুগামী সরলরেখার প্রশ্নই নেই। তার মানে এবার কেন হয় সেই জায়গাটায় যেতে পারবো না, সেটা একটু বড় হলে তোমরা শিখতে পারবে। হ্যাঁ, আপাতত এটুকুই আমি বলে দিই, ভিআই লেখচিত্রটা এরকম হয় পিএন ডায়োডের ক্ষেত্রে। তো এইদেরকে আমরা বলি অওহমীয়, এরা হচ্ছে অওহমীয় পদার্থ। কাদের আমরা বলবো, যারা যদি সংজ্ঞা আসে অওহমীয়, কাদের বলবো, যারা ওহমের সূত্র মেনে চলে না, অর্থাৎ যাদের ভিআই লেখচিত্রটা মূল বিন্দুগামী সরলরেখা হয় না। হ্যাঁ, তোমাদের একটু বলে দিই, এটা যেহেতু এখানে বলেই দিলাম, আমরা ওহমের সূত্র লেখচিত্র পড়লাম, তার সঙ্গে সঙ্গে অওহমীয় পদার্থের একটা উদাহরণ নিয়ে সেটাও বুঝিয়ে দিলাম। তোমরা বইয়ের ওহমের সূত্র পড়ে ফেলার পর একটু পরে গিয়ে এই দুটো জিনিস পাবে, একটু একই সঙ্গে কনসেপ্টটা ক্লিয়ার করে নিও, তাহলে পরে আর আলাদা করে এটা বুঝতেও হবে না, আলাদা করে পড়তেও হবে না। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই অবধি ক্লাস থাকলো। আমি একটু আবার প্রথম থেকে মনে করিয়ে দিই আমরা কি কি পড়লাম, আজকে কি কি শিখলাম। সেটা হচ্ছে প্রবাহ মাত্রা কি, তড়িৎ প্রবাহ মাত্রা কি, তড়িৎ প্রবাহ মাত্রা কেন সৃষ্টি হয়, তড়িৎ প্রবাহ মাত্রার দিক কিভাবে নির্ধারণ করা হয়, এবং তড়িৎ প্রবাহ মাত্রার একক এবং অ্যাম্পিয়ারের সংজ্ঞা। ফার্স্টে এই পার্টটুকু শিখলাম। তারপরে কোথায় গেলাম, একেবারে ওহমের সূত্রে চলে গেলাম। ওহমের সূত্রটা বিবৃতিটা পড়লাম, গাণিতিক রূপটা পড়লাম, ডায়াগ্রামটা পড়লাম। সেইখান থেকে একটা নতুন কোয়ান্টিটি রোধের ফিজিক্যাল সিগনিফিকেন্স, অর্থাৎ কেন রোধ সৃষ্টি হয় সেইটা পড়লাম। রোধের দুটো সংজ্ঞা আমরা পড়েছি, একটা ফিজিক্যাল ডেফিনেশন, একটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন বাই ওহমস ল, ওহমের সূত্র থেকে একটা ম্যাথমেটিক্যাল সংজ্ঞাও আমরা পড়েছি। এবং তারপরে আমরা যেটা করেছি সেইখান থেকে ওহমের একক এবং রোধের একক এবং 1 ওহম রোধ কাকে বলে তার সংজ্ঞা পড়লাম। আর সবার শেষে আমরা ওহমীয় সূত্রানুসারে যে লেখচিত্র ভিআই আর অওহমীয় পদার্থ তাদের লেখচিত্র ভিআই লেখচিত্র, এই দুটো পড়লাম। এই অবধি আজকের আমার ক্লাস থাকলো। আমি আবার পরবর্তী অংশ পরের দিন ক্লাসে বোঝাবো। ঠিক আছে।